আমি তোমাদের ঋতু ভাইয়া, রংপুর মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার। আজকে আমাদের পরিবেশ রসায়ন সেকেন্ড পেপার চ্যাপ্টার 1, এটার আজকে দ্বিতীয় লেকচার হবে। তাই এর আগের দিন কিন্তু আমরা এই পর্যন্ত পড়ছিলাম। আশা করি তোমরা এই পর্যন্ত পড়ে ফেলছো সবাই এবং বইয়ে দাগায় নিছো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা নক দিবা। অনেকেই দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওগুলো দেখতেছো, অনেকের যদি সমস্যা থাকতে পারে, এক্ষেত্রে তোমরা আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে সেখানে জয়েন হয়ে যাবা। আজকে আমরা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখানে তোমরা এই দাগানবের পিডিএফগুলো পেয়ে যাবা। আচ্ছা, আর আমাদের সাথে থাকো, কারণ হচ্ছে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলো এইভাবে সুন্দর করে এক্সট্রা ইনফরমেশন সহ এমসিকিউ সহ আমরা সলভ করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করি। তাহলে হচ্ছে প্রথমে আজকে আমরা পড়বো হচ্ছে বয়েলের সূত্র। দেখো, আমরা জানি বয়েলের সূত্রে গ্যাসের আয়তন এবং চাপ এই দুটোর মধ্যে সম্পর্ক নির্ণয় করা হয়। কারণ বয়েলের সূত্রে বয়েল মানে কি, চিন্তা করো, বয়েল যদিও একটা বিজ্ঞানীর নাম, এইভাবে মনে রাখতে পারো যে বয়েল মানে হচ্ছে সিদ্ধ করা, তাই না? তাহলে বয়েলে সিদ্ধ করতে কী দরকার? তাপ দরকার। তাহলে আমরা তাপমাত্রাটাকে স্থির রাখবো, ঠিক আছে? তাহলে বয়েলের যে সূত্র সেখানে কি স্থির থাকে ভাইয়া? তাপমাত্রা স্থির থাকে। আচ্ছা, তার আগে একটা ইনফরমেশন, সে ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ পরিমাপের যন্ত্র। এটা আবিষ্কার করে কি বিজ্ঞানী টরেসিলি, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এখানে একটা কথা বলছে, বয়েলের যে সূত্রটা, যে স্থির তাপমাত্রায়, কোন তাপমাত্রায়? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট কোনো ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তার মানে আয়তনের সঙ্গে যে চাপের সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এই যে এখানে আমরা সম্পর্কটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর যদি তুমি সমানুপাতিক চিহ্ন তুলে দাও তাহলে হচ্ছে এই কে ধ্রুবকটা আসবে, তখন P1 V1 ইকুয়ালস টু কে। এখান থেকে এই সূত্রটাতে আমরা প্রণীত হতে পারি যে P1 V1 ইকুয়ালস টু P2 V2। আচ্ছা, আশা করি এই পেজে আর কারো সমস্যা নেই, এগুলো জানলে এখান থেকে এনাফ। আচ্ছা, এরপরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কথা, যে দেখো আমরা বয়েলের সূত্রের যে লেখ চিত্র সেটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, বয়েলের চিত্রে এখানে একটা কথা বলা আছে যে স্থির তাপমাত্রায় গ্যাসের উপর চাপ যদি আমি দ্বিগুণ করি তাহলে গ্যাসের আয়তন অর্ধেক হয়, কারণ হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তোমরা একটু আগেই দেখলা। হ্যাঁ, এই জন্য যদি আমি মানে চাপটা দ্বিগুণ করি তাহলে আয়তন অবশ্যই অর্ধেক হবে, কারণ চাপ এবং আয়তন এদের হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? এখন দেখো, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, তোমরা অনেকেই এই জিনিসটা খেয়াল করো না, এই জন্য ভুল হয় তোমাদের। সেটা হচ্ছে দেখো, বয়েলের সূত্রে আমরা 3 ধরনের লেখ পাইতে পারি। একটা হচ্ছে ভি বনাম পি লেখ চিত্র, যেটা হয় অধিবৃত্ত বা হাইপারবোলা। এটা মুখস্থ করে ফেলবা। ভি বনাম পি হচ্ছে অধিবৃত্ত বা হাইপারবোলা। কিন্তু যদি হয় ভি বনাম 1/p তখন হবে মূলবিন্দুগামী সরল রেখা। আর যদি হয় পিভি বনাম পি তখন হবে এক্স অক্ষের সমান্তরাল। এই 3টা জিনিস একদম কণ্ঠস্থ করে ফেলবা। আর এই তিনটা লেখের ক্ষেত্রে একটা জিনিস কমন, সেখানে হচ্ছে এই তিনটাই বয়েলের সূত্র মেনে চলে, অর্থাৎ এই তিনটার ক্ষেত্রেই তাপমাত্রা স্থির, একই তাপমাত্রার মধ্যে সংঘটিত হচ্ছে। এই জন্যে এই তিনটা লেখকে আমরা বলি সমষ্ণ লেখ বা আইসোথার্ম। আইসো মানে কি একই, থার্ম মানে কি তাপমাত্রা। তিনটা লেখের ক্ষেত্রেই তাপমাত্রা কিন্তু ফিক্সড ছিল, স্থির ছিল। এই জন্য এই তিনটাকেই আমরা সমষ্ণ লেখ বলে থাকি। তাহলে কী কী বাবা পাইলাম? তিনটা জিনিস, ভি বনাম, দেখো, ভি বনাম পি, ভি বনাম 1/p, আর একটা কী পাইলাম আমরা একটা হচ্ছে বিভি বনাম পি। তো এই তিনটার ক্ষেত্রে লেখ চিত্রটা কেমন হয় একটু ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসো, ওই নিচে একই কথাগুলোই বলছে যে পিভি বনাম পি যদি লেখ চিত্র হয় তাহলে হাইপারবোলা হবে। হ্যাঁ, স্থির তাপে যেহেতু হয় এটাকে চাইলে আমরা সমতাপীয় প্রক্রিয়াও বলতে পারি। ওই একটু আগে দেখলাম, যেখানে দেখলাম যে সমষ্ণ লেখ, এখানে ওই একই কথাই বলা হচ্ছে সমষ্ণ লেখ বা সমতাপ রেখা বা আইসোথাম বলা হয়। আইসো শব্দের অর্থ একে, আর থাম মানে তাপমাত্রা, যেটা আমি একটু আগেই তোমাদেরকে বললাম। তাহলে এই বেস থেকে এগুলো জানলেই হবে মোটামুটি। এখন চলে আসো নেক্সট যে অঙ্কগুলাতে। দেখো কোন কোন অঙ্কগুলো আমাদের মেডিকেল পরীক্ষায় আসতে পারে সেটা সম্বন্ধে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তোমরা বোকার মতো, মানে অনেকেই আসলে না জানার কারণে বা ল্যাক অফ ইনফরমেশনের কারণে সব অঙ্ক করতে যাও, সব অঙ্কের কিন্তু দরকার নেই। আবার অনেকে একদমই অঙ্ক অ্যাভয়েড করে যাও, সেটাও কিন্তু আসলে উপযুক্ত নয়। দেখো, তাহলে এখানে আমরা যে অঙ্কগুলো দাগায় দিচ্ছি সেই অঙ্কগুলোই আসলে পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে বা এই টাইপের ম্যাথগুলোই আসে।
আচ্ছা, তো দেখো এখানে বলা হচ্ছে একটি ফ্লাক্সে 10 অ্যাটম চাপ আছে, এত লিটার গ্যাস ভর্তি করা হচ্ছে এত লিটারের আয়তন বিশিষ্ট কতগুলো বেলুনকে। এখন দেখো এখানে সব মানে কেমিস্ট্রির সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুমি রাশিগুলোকে ধরে নিতে পারবা। তো দেখো এটা হচ্ছে P1, দেখো এই যেখানে P1 লেখা আছে, তাহলে এটা হচ্ছে আমাদের V1। হ্যাঁ, এখন তারপরে বলছে আমরা কতগুলো বেলুন ভর্তি করতে পারবো যাদের প্রত্যেকের আয়তন হবে 2 লিটার, তাহলে V2 ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু এন, ধরে নিলাম এন সংখ্যক বেলুন ফুলাইতে পারবো, তাহলে V2টা আমরা পেয়ে গেলাম 2 ইন্টু এন তারপরে লিটার, এবং প্রত্যেকটার মধ্যে আয়তন কত হবে 2 আয়তন, অর্থাৎ P2টা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এখন P1 V1 ইন্টু P2 V2 সূত্র ফেলায় দাও, দিয়ে সেখান থেকে এর মান বের করে ফেলো, তাহলেই কিন্তু ম্যাথটা হয়ে গেল। অর্থাৎ যে ম্যাথগুলো ক্যালকুলেটর ছাড়া করা পসিবল। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া এই বড় বড় মানগুলো কীভাবে করব, যে মানগুলো এই কাটাকাটি করে ক্যালকুলেটরে হিসাব করা সম্ভব সেগুলো পরীক্ষায় দিতে পারে। যেমন তুমি দেখো এখানে তুমি 2 দিয়ে একবার এই 10কে কাটলা 5 পাইলা, আবার এই 2 দিয়ে একবার 50কে কাটলা 25 পাইলা, তাহলে 25 গুণন 5 কত হয় 125। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসলে এই ম্যাথটার দিকে খেয়াল করো, এইখানেও সেম টাইপের কথাবার্তা বলা আছে, যে বলা হয়েছে নির্দিষ্ট তাপমাত্রায়, মানে বয়েলের সূত্রে প্রথমেই চলে যাচ্ছে যেহেতু তাপমাত্রাটা ফিক্সড, 1 অ্যাটম চাপে, তার মানে এটাকে তুমি B1 ধরতে পারো। মার্বেল সহ, এখন মার্বেল হচ্ছে সলিড একটা পদার্থ তাই না, মার্বেল সহ গ্যাসের আয়তন বলা হচ্ছে 200 ml, তাহলে প্রকৃত গ্যাসের আয়তন কত হবে 200 মাইনাস ভি। যদি আমি ধরি হচ্ছে গ্যাসের আয়তনটা হচ্ছে ভি, তাহলে 200 মাইনাস, সরি আমি যদি ধরি হচ্ছে যে মার্বেলের আয়তনটা ভি, তাহলে 200 মাইনাস ভি হবে গ্যাসের আয়তন। তারপর কি বলছে দেখো, তাপমাত্রা অপরিবর্তিত রাখবো কারণ এটা বয়লের সূত্র, চাপকে দ্বিগুণ করলাম, প্রথম ক্ষেত্রে যদি চাপ 1 হয় তাহলে দ্বিতীয় ক্ষেত্রে চাপ 2, তার মানে P2টাও কিন্তু আমরা পেয়ে গেলাম। তারপরে মার্বেল সহ গ্যাসের আয়তন হ্রাস পেয়ে হয়েছে 105 ml, তার মানে কি গ্যাসের প্রকৃত আয়তন হচ্ছে 105 মাইনাস VmL। হ্যাঁ, এখন ওই P1 V1 P2 V2 সূত্র বসায় দাও, সেখান থেকে ভি এর মান বের করো, তাহলে এই মার্বেলের তুমি পেয়ে যাচ্ছ, তাহলে তুমি মার্বেলের আয়তন পেয়ে যাচ্ছ। তাহলে আশা করি এই ম্যাথগুলো ক্লিয়ার, খুব সহজ। এর থেকেও সহজ ম্যাথ আসলে মেডিকেলে আসবে, তোমাকে শুধু ধরতে হবে যে P1 V1 P2 V2, এটা ধরতে পারলেই তুমি ম্যাথটা করতে পারবা। আচ্ছা আচ্ছা, দেখো এখন আমরা এই অনুশীলনীর যে ম্যাথটা আছে এই কালো কালো বক্সে, দেখো তোমরা অনেকেই হয়তো বা জানো না যে এই কেমিস্ট্রির ভেতরের দিকে যে এই যে কালো বক্স করে যে এমসিকিউগুলো থাকে এগুলো কিন্তু হুবহু মেডিকেল পরীক্ষায় চলে আসে। হ্যাঁ, কাজে এগুলো সম্বন্ধেও আমাদেরকে বেশ ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা তো দেখো এখন কথা হচ্ছে এখানে 25°C তাপমাত্রায়, মানে তাপমাত্রাটা ফিক্স করে দিছে, তারপরে এটা বয়েলের সূত্রে যাচ্ছে। ঠিক আছে, এখন বয়েলের সূত্র কোনটা বলো তো? আমরা সবাই জানি যে বয়েলের সূত্র হচ্ছে কি বলো, তার মানে এই অঙ্কটা তোমাদেরকে বয়েলের সূত্র দিয়ে করতে হবে। P1 V1 ইকুয়ালস টু P2 V2। দেখো তো আমরা এখানে কিন্তু রেখে দিলাম এই যে 1 অ্যাটম যে চাপটা দেওয়া আছে এটা হচ্ছে P1, তারপরে দেখো 1 অ্যাটম চাপে 4 লিটার অক্সিজেন, তাহলে এটা হচ্ছে V1। ঠিক আছে, সেটা কত লিটারে কনভার্ট করা হয়েছে 0.8, তাহলে এটা হচ্ছে V2। এখন আমাকে বলতে চাপের বৃদ্ধি কত, চাপের বৃদ্ধি পরে আমাকে আগে নির্ণয় করতে হবে P2টা কত, আসলে চাপটা কত হচ্ছে। দেখো তাই এখানে আমরা অঙ্কটা তোমাদের জন্য সলভ করে দিছে, তাহলে P1 V1 ইকুয়ালস টু P2 V2, আমাকে বের করতে হবে P2। সেইভাবে আমি সমীকরণটা সাজাই নিলাম ম্যাথটা ক্যালকুলেট করানোর জন্য। এই যে এরকম একটা কন্ডিশন চলে আসলো যে 4 গুণন 1 ডিভাইডেড বাই 0.8। এখন পয়েন্ট তোলার নিয়ম হচ্ছে উপরে নিচে যদি পয়েন্ট থাকে তাহলে উপরে 10 দিয়ে গুণ দেওয়া, আর যদি উপরে পয়েন্ট থাকে তাহলে নিচে 10 দিয়ে দেওয়া। এই ক্ষেত্রে নিচে পয়েন্ট আছে, এই পয়েন্ট তোলার জন্য দেখো আমরা উপরে জন্য 10 দিয়ে গুণ দিছি। ঠিক আছে, তাহলে 10 দিয়ে গুণ দিয়ে আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে 5, তাহলে P2 হচ্ছে 5 অ্যাটমসফিয়ার। এখন আমাদের আগেই চাপ ছিল কত অ্যাটমসফিয়ার বলো দেখি, আমাদের আগেই চাপ ছিল হচ্ছে 4 অ্যাটমসফিয়ার, এখানে এখানে ঢেকে গেছে, এটা 4 অ্যাটমসফিয়ার ছিল, তা এখন হয়ে গেছে হচ্ছে 5 অ্যাটমসফিয়ার। তাহলে বৃদ্ধি কতটুকু করতে হলো, বৃদ্ধি হতে হতো 1 অ্যাটমসফিয়ার। বুঝতে পারছো আশা করি? আচ্ছা, এরপরে আসো হচ্ছে বয়েলের সূত্রে একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে স্থির তাপমাত্রায় গ্যাসের ঘনত্বের উপর চাপের প্রভাব। দেখো যদি তাপমাত্রা স্থির রেখে আমরা নির্দিষ্ট আয়তনের গ্যাসকে, ধরো একটা পাত্রের মধ্যে একটা গ্যাস আছে, তুমি সেখানে চাপ দিচ্ছ, তাহলে গ্যাস যেহেতু চাপে অত্যন্ত কী হয়ে যায় সংকুচিত হয়, তখন তার ঘনত্ব বৃদ্ধি পায়। তাহলে খুবই স্বাভাবিক, এখান থেকে তো আমরা কমন সেন্স নিয়েই বুঝতে পারি যে আমরা যদি গ্যাসের চাপ বৃদ্ধি করি
তাহলে গ্যাসের আয়তনটা হ্রাস পাবে। এখন যখনই গ্যাসের আয়তন হ্রাস পাবে, চিন্তা করো তাহলে হিউজ পরিমাণ গ্যাস এক জায়গায় এসে জড়ো হচ্ছে, তখন তো গ্যাসের ঘনত্বটা কী হবে? বৃদ্ধি পাবে। এটা কিন্তু কমন সেন্স দিয়েই চিন্তা করা যায়। দেখো নিচে এই কথাটাই বলছে, এখানে একটু দেখে গেছে যে স্থির তাপমাত্রায় পি সমানুপাতিক ডি, অর্থাৎ তাপমাত্রা যদি স্থির রেখে নির্দিষ্ট কোনো গ্যাসের তো চাপ প্রয়োগ করা হয়, তাহলে ওই গ্যাসের ঘনত্বটা ওই প্রযুক্ত চাপের সমানুপাতিক হয়। ঠিক আছে? আচ্ছা, সেখান থেকে আমরা এই সূত্রটা উপনীত হতে পারি যে P1/P2 = D1/D2। আচ্ছা, এটা অঙ্ক করার সময় কাজে লাগবে। এরপরে আসা হচ্ছে এই পেজে যে চার্লসের সূত্র মধ্যে আমরা গ্যাসের আয়তন এবং তাপমাত্রার একটা সম্পর্ক দেখতে পারি। দেখো এখানে একটা কথা আছে যে চার্লসের সূত্র কিন্তু কি স্থির বলো তো? চার্লস হচ্ছে চাপ, তার মানে চার্লসের সূত্রে আমরা ফিক্স করে নিচ্ছি চাপকে। বয়লের সূত্রে আমরা ফিক্স করে নিয়েছিলাম হচ্ছে তাপমাত্রাকে, আর এখানে আমরা ফিক্স করে নেব হচ্ছে চাপকে, তাই না? তাহলে এখন আসো গ্যাসের আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কটা আমরা দেখি যে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে নির্দিষ্ট আয়তনের গ্যাসেরও আয়তন বৃদ্ধি হয়। কারণ চিন্তা করো, কারণ গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক ফাঁকা স্থান খুব বেশি। যখনই তুমি ওদেরকে তাপ দিবে ওরা অতিরিক্ত সম্প্রসারিত হবে এবং আয়তনটাও বেড়ে যাবে। এটা আমরা আগের দিনই ওই গ্যাসের বৈশিষ্ট্যের মধ্যেই পড়ছিলাম কিন্তু। ঠিক আছে, তারপরে দেখো বিজ্ঞানী চার্লস এবং গেলুসাক তারা দুজন মিলে এই সূত্রটা আবিষ্কার করে, কিন্তু চার্লস আগে দিয়েছিল, তার নাম অনুসারে এটা নামকরণ করা হয়, এই কথাটা এখানে বলা আছে। এরপরে দেখো বলা হচ্ছে যে স্থির চাপে চার্লসের যে সূত্রটা কি সেটা হচ্ছে স্থির চাপে। তাহলে এই চার্লসের সূত্র কে ফিক্সড? চাপ ফিক্সড। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন, আমি যদি তাপমাত্রা প্রতি ডিগ্রি 1 ডিগ্রি করে বাড়াই, এই প্রত্যেক ডিগ্রির জন্য তাপমাত্রা 1/273 অংশ করে বাড়তে থাকবে। তার মানে ধরো হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমি যদি তাপমাত্রাটা ধরি হচ্ছে V0, হ্যাঁ, V0 = 0 ডিগ্রি ধরি, তাহলে এই V0 এর 1/273 অংশ করে বাড়তে থাকবে। বুঝতে পারছো? মনে থাকবে? আচ্ছা, তারপরে দেখো একটা পরীক্ষা করা হচ্ছে, সেই পরীক্ষায় দেখা যাচ্ছে যে তাত্ত্বিকভাবে -273 ডিগ্রি তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়। এই জন্য -273 ডিগ্রি তাপমাত্রাটাকে আসলে আমরা কি বলি? পরম তাপমাত্রা বলে থাকি। বাট এখানে খেয়াল রাখতে হবে -273 ডিগ্রি সেলসিয়াস, নট ক্যালভিন। -273 ডিগ্রি সেলসিয়াস। কথা বুঝতে পারছো? আচ্ছা, তার মানে তুমি বলতে পারো 0 ক্যালভিন। কত ক্যালভিন আমরা বলতে পারি? 0 ক্যালভিন। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখন ঘটনা হচ্ছে যে এই -273 ডিগ্রি সেলসিয়াস এইটার উপর ভিত্তি করে কোনো একটা স্কেলও আবিষ্কৃত হয়েছে, একটু পরে আমরা দেখবো। দেখো এই যেখানে আসো, যেখানে একটা পরীক্ষা করা হয়েছে, যেখানে এই যে এই জিনিসটা মনে রাখবে, এটাতে অনেক সময় এমসিকিউ আসে যে এটা কিন্তু হচ্ছে ভি বনাম টি, অর্থাৎ তাপমাত্রার একটা লেখচিত্র, যেখানে আমরা সেলসিয়াস এককে নিয়ে থাকি এবং এখানে মূল বিন্দুর তাপমাত্রা হচ্ছে দেখো 0 ক্যালভিন অথবা 273 ডিগ্রি সেলসিয়াস, যে কথাটা বললাম পরম তাপমাত্রা। ঠিক আছে? আচ্ছা, তা দেখো একটু আগে আমি যে কথাটা বললাম যে দেখছো V0/273 অনুপাতকে গ্যাসের আয়তন প্রসারাঙ্ক বা গ্যাসের আয়তন হ্রাস গুণাঙ্ক বলা হচ্ছে, যে হয় এত করে বৃদ্ধি পাবে অথবা এত করে হ্রাস পাবে। কি হ্রাস পাবে, কি বৃদ্ধি পাবে? আয়তন, যখন তুমি তাপমাত্রা বাড়াইতে থাকবা। ঠিক আছে? তা এই V0কে আমরা কিন্তু এই যেভাবে লিখতে পারি, V0 × 1/273। একটু আগে যে কথাটা তোমাদেরকে বুঝাইলাম যে V0-এর 1/273 অংশ করে হয় বাড়বে, না হয় কমবে, সেটা তাপমাত্রার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, তারপরে এখানে দেখো একই কথাই বলছে, -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, কারণ এর আগেই আসলে শূন্য হয়ে যায়। প্র্যাকটিক্যালি শূন্য হওয়ায় এই তাপমাত্রাটাকে আমরা বলতেছি হচ্ছে পরম তাপমাত্রা। এটার উপর পরম তাপমাত্রা স্কেল বা অ্যাবসোলিউট টেম্পারেচার স্কেলও কিন্তু আবিষ্কৃত হয়েছে, যেটা বর্তমান নাম হচ্ছে ক্যালভিন স্কেল। বুঝে গেছে? আচ্ছা, পরম তাপমাত্রা কত হবে ভাইয়া? পরম তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি ক্যালভিন অথবা -273.15 ডিগ্রি সেলসিয়াস। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এটাকে আমরা এই যে পরম শূন্য তাপমাত্রা বলে থাকি। আচ্ছা, এবার আসো চার্লসের সূত্র। অলরেডি তোমরা জানো যে চার্লসের সূত্র চাপ স্থির হয় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা বা ক্যালভিন তাপমাত্রার সমানুপাতিক। কিসের সমানুপাতিক? পরম তাপমাত্রা বা ক্যালভিন তাপমাত্রার সমানুপাতিক। সেখানে আমরা ভি সমানুপাতিকটি সূত্রটা পাচ্ছি, তাই না? কারণ আমি আয়তন যত তাপমাত্রা যত বাড়াবো আয়তনও তত বাড়বে। ঠিক আছে? আচ্ছা, তা এখন দেখো সেখান থেকে এই যে এই সূত্রটা আমরা পাই, মানে তুমি যদি সমানুপাতিক ধ্রুবকটা তুলে দিয়ে কে বসাও, তাহলে V1/T1 = V2/T2, এই সূত্রতে আমরা নিতে হবে। আচ্ছা, এবার আসে হচ্ছে চার্লসের সূত্রের লেখ। এর আগে কিন্তু আমরা বয়েলের সূত্রে 3টা লেখ পাইছি, চার্লসের সূত্রেও আমরা একাধিক লেখ পাবো, বাট এই লেখটাই পরীক্ষায় আসে যে ভি বনাম টি, এই লেকচারটা কেমন হয়? এই লেকচারটাকে আমরা বলি আইসোবার। কি বলি? ওখানে ছিল আইসোথার্ম, থার্ম মানে ছিল তাপমাত্রা, আর বার মানে প্রেশার। তোমরা পড়ছো না
যে ওই যে এর আগের দিন লেকচারে কিন্তু আমরা পড়াইছিলাম যে বার ওই প্রেশারের এককের মধ্যে ছিল, ঠিক আছে, যে 760 টরে হয় 1 বার, তার মানে কি 1 অ্যাটমসফিয়ার ইকুয়ালস টু 1 বার। তাহলে বার মানেই হচ্ছে চাপ। তাহলে যেহেতু চাপ সমান থাকে এই জন্য সমচাপীয় বা আইসো বার বলা হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, এই পেজ থেকে এতটুকু জানলে হবে। দেখো কেমিস্ট্রি আসলে পড়া কিন্তু মোটেই কঠিন না। আমরা অনেকেই ভয় পাই যে ভাইয়া কীভাবে পড়বো, তাই না? তাহলে এটা পড়াটা কিন্তু আসলে মোটেই কঠিন না, এটা একদমই সহজ, খালি একটু বুঝে বুঝে দেখে দেখে পড়তে হয়, তাহলেই একই সঙ্গে একাডেমিক এবং মেডিকেল এডমিশনের দুটার প্রিপারেশনে অনেক বেশি স্ট্রং করা পসিবল, ঠিক আছে? আচ্ছা এখানে একটু খেয়াল করো যে এখানে আমরা নির্দিষ্ট ভরের গ্যাসের ভি বনাম টি এর লেখ চিত্রটা দেখতে পাচ্ছি। ভি বনাম টি এর যে লেখ চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাঁ, এখানে কিন্তু আমরা এই যে ভি বনাম যে টি এর যে লেখ চিত্র সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা আমরা পাচ্ছি। আর যদি হয় ভিটি বনাম টি লেখ চিত্র তখন সেটা হবে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তোমরা চাইলে দুইটাই মনে রাখতে পারো, বাট পরীক্ষায় এইটা বেশি আসে। হ্যাঁ আচ্ছা, এরপরে আসো একটা অঙ্ক আমরা সলভ করি চার্লসের সূত্রে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো কি দেওয়া আছে, যে একটি গ্যাসের তাপমাত্রা দেওয়া আছে এত ডিগ্রি বাড়ানো হলো, মনে করো যে তাহলে এটা ধরলাম T1। হ্যাঁ, গ্যাসের চাপ অপরিবর্তিত, চাপ অপরিবর্তিত মানে হচ্ছে চার্লসের সূত্র, আয়তন দ্বিগুণ করা হলো। তাহলে চিন্তা করো আমরা যদি প্রথমে V1 ইকুয়ালস টু ভি লিটার ধরি, তাহলে দ্বিগুণ করা হবে পর হবে 2 ভি লিটার, তাই না? আচ্ছা, তারপরে কি বলছে যে তাহলে তাপমাত্রা কত বাড়ানো হবে, তাহলে আমাকে T2টা নির্ণয় করতে হবে, বেসিক্যালি এই যে T2টা নির্ণয় করতে হবে। তাহলে সূত্র বসায় দাও, তাহলে অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, হিসাব নিকাশটা করে নিতে হবে, তাহলেই হচ্ছে। আচ্ছা, কিন্তু এগুলো কিন্তু ক্যালভিন এককে সব কনভার্ট করে অঙ্কটা করতে হবে। আশা করি এই ধরনের অঙ্ক তোমরা হচ্ছে একাডেমিক লাইফে অনেক করছো, আসলে পারবা। তারপরে দেখো চার্লসের সমীকরণের যে সূত্রটা, চার্লসের সমীকরণের সূত্রটা কি আমরা জানি যে চার্লসের সূত্র হচ্ছে চাপ স্থির থাকে, তার মানে ভি এর সঙ্গে টি এর সম্পর্ক, অর্থাৎ সূত্রটা হচ্ছে V1/T1 ইকুয়ালস টু V2/T2। তার মানে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, তাহলে এই পেজ থেকে এতটুকুই, এগুলো জানলেই হবে। এরপরে আসো এই এমসিকিউটা আমরা সলভ করি। দেখো তখন আমি যে ছবিটা তোমাদেরকে দেখাইছিলাম, বলছিলাম যে এই যে এক্স পয়েন্টটাতে তাপমাত্রা বেসিক্যালি সেলসিয়াস এককে পরিমাপ করা হয়, -273°C অথবা 0 কেলভিন। এখানে কিন্তু 0°C দেওয়া আছে, এটা হবে না, তো সঠিক অ্যান্সার হবে এটা। দেখো তোমরা যদি ভুলে গিয়ে থাকো এই ছবিটা আসো, ছবিটা কিন্তু আমরা দেখাইছিলাম। এই যে এই দেখো এই ছবিটা, এই যেখানে দেখো, এই দেখো এই ছবিটায়, এই ছবিটায়, এই ছবিটাই দেখো আমরা কিন্তু এখানে দেখাইছিলাম যে -273°C বা 0 কেলভিন। হ্যাঁ, এটা যাই হোক, তোমাদের অপশনে এখানে কি দেওয়া আছে, এখানে অপশনে কিন্তু দেওয়া আছে -273°C, তাহলে এটাই হবে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, পরম শূন্য তাপমাত্রা এখন তোমরা বলো তো ভাইয়া কী হবে? দেখো -273°K বলছে, আমরা জানি পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন, ঠিক আছে? তার মানে কি -273°C, তাহলে সেই হিসেবে অ্যান্সারটা হবে এইটা, তাই না? যে পরম শূন্য তাপমাত্রা কত, 0 কেলভিন। আচ্ছা, এরপর আসলে চার্লসের সূত্রে একটা অনুসিদ্ধান্ত আছে যে স্থির চাপে যদি আমরা চাপ স্থির রাখি, তাহলে যেমন ওখানে আমরা দেখছিলাম যে আমরা যখন মনে করো যে হচ্ছে আয়তন স্থির রেখে কোনো একটা গ্যাসের উপরে চাপ প্রয়োগ করতেছিলাম, তখন তার ঘনত্ব বৃদ্ধি পাচ্ছিল। সেম একইভাবে যদি আমি চাপ স্থির রেখে কোনো গ্যাসের ঘনত্বের উপর ঘনত্বটা মানে তাপমাত্রাটা বৃদ্ধি করতে পারি, তাহলে তার সঙ্গে কিন্তু একটা তাপমাত্রা মানে ঘনত্বের একটা সম্পর্ক আছে। দেখো ধরো কোনো একটা গ্যাসের ঘনত্ব ওই গ্যাসের কেলভিন তাপমাত্রা ব্যস্তানুপাতিক, অর্থাৎ D সমানুপাতিক, যে 1/T। তার মানে কি, চিন্তা করো তুমি চাপ স্থির রাখছো, রেখে একটা গ্যাসের মধ্যে তাপ দিতেছো, তাহলে সেই গ্যাসটা কি আয়তন বৃদ্ধি হবে না? যখনই আয়তন বৃদ্ধি হবে তখনই কি হবে, অল্প পরিমাণ গ্যাস বড় একটা জায়গা জুড়ে ছড়াই গেল, তখন কি হবে, তখন গ্যাসের ঘনত্বটা কমবে। কমন সেন্স, ঠিক আছে? তো সেখান থেকে আমরা আবার এই সূত্রটায় পরিণত হয়েছে T1/D1 ইকুয়ালস টু T2/D2। অর্থাৎ তাপমাত্রা যত তুমি বৃদ্ধি করবা গ্যাসের ঘনত্ব তত হ্রাস পাবে, কারণ তা তো আয়তন বৃদ্ধি পাচ্ছে, আর আয়তন বৃদ্ধি পাইলে ঘনত্ব হ্রাস পায়। আচ্ছা ঠিক আছে, এই পেজ থেকে এগুলো জানলেই হবে। তারপরে আসুন এখানে দেখো বেশ কিছু কথা বলা আছে যে সমন্বয় সূত্র কার মধ্যে, চার্লসের সূত্র মানে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের মধ্যে একটা সমন্বয় সূত্র আছে, এবং অন্যদিকে আবার গেলুসাকের একটা চাপের সূত্র আছে। গেলুসাকের চাপের সূত্রটা হচ্ছে অনেকটা এরকম যে গ্যাসের আয়তনের ওপর তাপমাত্রার প্রভাব সরাসরি থাকে, ঠিক আছে?
এবং এটা গ্যাসের চাপকে প্রভাবিত করে। এটাকে আমরা অ্যান্টোমনের সূত্র বা গ্যালুসাকের সূত্র হিসেবে বলে থাকি, ঠিক আছে? সেখান থেকে আমরা কোন সমীকরণটায় উপনীত হই যে P1 সমানুপাতিক T1, অর্থাৎ তুমি যত তাপমাত্রা বাড়াবা তত কিন্তু প্রেশারটাও বাড়বে, অথবা তাপমাত্রা যত কমাবা তত হচ্ছে প্রেশারটা মানে যত বাড়াবা তত বাড়বে, যত কমাবা তত কমবে, ঠিক আছে? তাহলে P বনাম T এই লেখচিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে আয়তনটা ফিক্সড থাকে, হ্যাঁ? এই জন্য এটাকে বলা হয় আইসোকোর। কী বলা হয়? আইসোকোর। এক্ষেত্রে আমরা মূলবিন্দুগামী সরলরেখা কিন্তু পাচ্ছি। এটাকে সম-আয়তনীয় লেখাও বলা হয়। দেখো, প্রথমে পাইছো সমচাপীয়, তারপরে পাইছো হচ্ছে যখন প্রথমে মানে এখানে আয়তন স্থির আছে, এই জন্য বলতেছি হচ্ছে সম-আয়তনীয়। আচ্ছা, এরপরে এখান থেকে ওই একই কথা, গ্যাসের চাপের উপর ক্যালভিন তাপমাত্রা সমানুপাতিক P সমানুপাতিক T, ওই আগের পেজের কথাগুলাই। তোমরা জানো যে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বেড়ে যায়। এর ফলে আসলে গতিশক্তি বেড়ে যাওয়ার কারণে তারা দ্রুত ছোটাছুটি করতে থাকে এবং তারা বেশি পরিমাণে চাপ, কিন্তু ধরো সাপোজ একটা বেলুনের মধ্যে তুমি বাতাস আছে, যেটাকে তুমি হিট দিচ্ছ, তাহলে ভেতরে চাপটা বাড়বে না। কেন চাপটা বাড়তেছে? কারণ বেলুনের ভেতরে যে বাতাসটা আছে, এই বাতাসের যে কণাগুলো আছে তারা আরও বেশি দ্রুত ছোটাছুটি করবে এবং বেশি চাপ প্রয়োগ করবে বেলুনের দেয়ালের গায়ে, ঠিক আছে? এই জন্যই বলা হচ্ছে তাপ যত বাড়াবা গ্যাসের যে চাপটা সেটাও তত বাড়তে থাকবে। আচ্ছা, তারপরে এগুলো লাগবে না। তাহলে এই ছিল আজকের আমাদের পড়া। তো দেখো, প্রতিদিন অল্প অল্প করে আস্তে আস্তে আমরা পড়াটা বাড়াবো, হ্যাঁ? তা তোমরা প্রতিদিন এই পড়াটা প্রতিদিন কমপ্লিট করে রাখো। দেখো, 2 দিনে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের 23 পেজ পর্যন্ত, মনে করো 23 পেজ পর্যন্ত কিন্তু আমরা পড়ে ফেলছি, ঠিক আছে? তো দেখো, আমাদের 23 পেজ পর্যন্ত পড়া হয়ে গেল। তোমরা এই পর্যন্ত পড়াটা কমপ্লিট করে রাখো। অবশ্যই নেক্সট দিনে আমরা হচ্ছে বাকি পড়াগুলো আপলোড করবো। নেক্সট দিনে ইনশাল্লাহ আমরা 15 পেজ আবার আপলোড করব। সেই পর্যন্ত অল দ্য বেস্ট, পড়াটা পড়ে ফেলো।